বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেল নিট উইথ সুনন্দাতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমি তোমাদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে ব্রিদিং এবং এক্সচেঞ্জ অফ গ্যাসেস, এই চ্যাপ্টারের পার্ট 2। পার্ট 1-এ আমি তোমাদেরকে কিন্তু অনেকটাই এই চ্যাপ্টারের অংশ শেষ করে দিয়েছিলাম। তো আগের দিনের ভিডিওটা যারা দেখোনি তারা আগের দিনের ভিডিওটা দেখে পার্ট 1 দেখে তারপরে পার্ট 2 দেখবে, তাহলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। এবং আমার ক্লাস কেমন লাগছে সেটা অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবে, এবং যদি ভালো লাগে আমার চ্যানেলটা ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো আর বেশি কথা না বলে তোমাদেরকে আজকে পড়ানোটাই শুরু করা যাক। পড়ানোটা কি বলছে, ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেসের আমি তোমাদেরকে আগের দিনে কতটা পড়িয়েছিলাম যে ব্রিদিং এর বিভিন্ন মেকানিজম, ইন্সপিরেশন কিভাবে হচ্ছে, এক্সপিরেশন কিভাবে হচ্ছে, এই জিনিসগুলো তোমাদেরকে পড়িয়েছিলাম। আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ভলিউম সম্পর্কে, রেসপিরেটরি ভলিউম এবং ক্যাপাসিটিস। তো সেগুলো দেখে নিই। রেসপিরেটরি ভলিউম অ্যান্ড ক্যাপাসিটিস কি কি রয়েছে? রেসপিরেটরি ভলিউম অ্যান্ড ক্যাপাসিটি, অর্থাৎ রেসপিরেশনের সময় আমরা যে এয়ার নিচ্ছি বা যে এয়ার ছাড়ছি তার কিছু ভলিউম এবং তার কিছু ক্যাপাসিটি সম্পর্কে আমরা জানবো। তো ধরে নাও এই একটা লাংস আর এই একটা লাংস, আমাদের দুটো লাংস বা দুটো ফুসফুস থাকে। আমরা যখন ইন্সপিরেশন করছি কি করছি? নর্মাল শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি, মানে অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছাড়ছি। এই যে জিনিসটা আমরা কন্টিনিউ করছি, এই যে আমরা কন্টিনিউ যে শ্বাস নিচ্ছি শ্বাস ছাড়ছি, এটা আমরা নর্মাল করছি। তো নর্মাল এইভাবে নর্মাল করছি, মানে নর্মাল ইন্সপিরেশন করছি, নর্মাল এক্সপিরেশন করছি। এরকম করছি না যে প্রচুর একসাথে নিয়ে নিলাম যতটা পারি ততটা করে, এইরকম জিনিসটা কিন্তু করছি না। এই জিনিসটা না, নর্মাল সময় আমরা কি করি, সারাদিন আমরা যেটা করছি নর্মাল ব্রিদিং করছি এরকম। তো এই নর্মাল ব্রিদিং এর সময় আমরা যতটা এয়ার নিই বা যতটা এয়ার ছাড়ি সেই ভলিউমটাকে বলা হয় হচ্ছে টাইডাল ভলিউম। সেই ভলিউমটাকে কি বলা হয়? টাইডাল ভলিউম। অর্থাৎ টাইডাল ভলিউম জিনিসটা কি? টাইডাল ভলিউম হচ্ছে আমরা নর্মাল ইন্সপিরেশন বা এক্সপিরেশনের সময়, দাঁড়াও নীলকালি দিয়ে পড়ে, আমরা নর্মাল ইন্সপিরেশন বা এক্সপিরেশনের সময় যে পরিমাণ এয়ার আমরা নিচ্ছি বা ছাড়ছি সেটাকেই বলা হয় হচ্ছে টাইডাল ভলিউম। এখানে কি লিখবো? দা ভলিউম অফ এয়ার which can be inspired বা expired। ঠিক আছে, মানে যতটা নিচ্ছি বা যতটা ছাড়ছি। The volume of air which can be inspired or expired during normal inspiration, normal respiration। তাহলে নর্মাল রেসপিরেশন বা নর্মাল ব্রিদিং এর সময় আমরা যে পরিমাণ অক্সিজেন নিচ্ছি বা যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, যতটা নিচ্ছি বা যতটা ছাড়ছি সেই ভলিউমটাই হচ্ছে টাইডাল ভলিউম। এর পরিমাণ কত? এর পরিমাণ হচ্ছে 500 ml। 500 ml, এটা হচ্ছে টাইডাল ভলিউম। ঠিক আছে, এরপর আমরা তো নর্মাল এরকম মানে নিচ্ছি যতটা সেটাও 500 ml, ছাড়ছি যতটা সেটা হচ্ছে 500 ml কার্বন ডাই অক্সাইড ছাড়ছি নর্মাল সময়। আমরা কি করি? আমরা নর্মাল যেটা নিলাম সেটা তো নিলামই অক্সিজেন, এটা নর্মাল নিলাম। নর্মাল নেওয়ার পরেও আমরা অতিরিক্ত কিছুটা অক্সিজেন কিন্তু নিতে পারি। নিজেরা ট্রাই করো, নর্মাল নিলাম, এরপর অতিরিক্ত নিচ্ছি, মানে যতটা নিতে পারি আর কি, যতটা নিতে পারি সেটা সর্বোচ্চ, মানে নর্মালটা নেওয়ার পর যতটা এক্সট্রা নিলাম, মানে নর্মাল নিলাম এরপর এক্সট্রাটা নিচ্ছি যতটা নিতে পারলাম। তো এই যে যতটা এক্সট্রা আমি নিতে পারি, ঠিক আছে, মানে নর্মাল ইন্সপিরেশন করার পরেও যতটা ভলিউমের এয়ার আমি নিজের মধ্যে ইন্সপায়ার করতে পারি সেটাকেই বলা হয় হচ্ছে তোমার ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তাহলে আমি এখানে লিখে নিই ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তাহলে এটা কি না, এটা হচ্ছে এমন একটা দ্য ভলিউম অফ এয়ার যেটা কি না হুইচ ক্যান বি ম্যাক্সিমাম ইন্সপায়ার্ড
অর্থাৎ ম্যাক্সিমাম আমরা যতটা ইন্সপায়ার করতে পারি কখন, আফটার এ নর্মাল ইন্সপিরেশন। আফটার এ নর্মাল ইন্সপিরেশন মানে নর্মাল তো নিলে, নর্মাল 500 ml তুমি নিলে, নেওয়ার পরও যতটা এক্সট্রা নেওয়ার ক্যাপাসিটি তোমার মধ্যে রয়েছে, নর্মালটা নেওয়ার পর যতটা এক্সট্রা ভলিউমের এয়ার তুমি নিচ্ছ, সেটা মানে যতটা এক্সট্রা ভলিউমের অক্সিজেন তুমি নিচ্ছ, সেই ভলিউমটা হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। যতটা তুমি ইন্সপায়ার করতে পারছো নর্মাল ইন্সপিরেশনের পর, সেটা ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তাহলে কি লিখছি, যে দ্য ভলিউম অফ এয়ার হুইচ ক্যান বি ম্যাক্সিমাম ইন্সপায়ার আফটার আ নর্মাল ইন্সপিরেশন। এর পরিমাণ কত? এর পরিমাণ হচ্ছে 2500 থেকে 3000 ml। ওকে, চল এরপর কি পড়বো? এরপর যেটা করবো সেটা হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এবার দেখো এই জিনিসটা কি, ধরো তুমি শ্বাস ছাড়ছো, নর্মাল নিলে, নর্মাল ছাড়লে, এটা তো আমরা সারাদিন ধরে করছি, এটার কথা নয়, এটা তো টাইডাল ভলিউম। নর্মাল নিলাম বা নর্মাল ছাড়লাম, এটা টাইডাল ভলিউম। কিন্তু এই নর্মাল যে ছাড়লাম, নর্মাল এরকম ছিল, নিয়েছিলাম, নর্মাল ছাড়লাম, নর্মাল ছাড়ার পরেও যতটা জোর করে ছাড়তে পারি কার্বন ডাই অক্সাইড, নর্মাল মানে এক্সপিরেশন করার পরেও যতটা আমরা জোর করে এক্সপিরেশন করতে পারি, মানে নর্মাল এক্সপিরেশন করছি, এরপর জোর করে যতটা করতে পারি, এই যে নর্মাল করার পরেও যতটা জোর করে করলাম, নর্মালটা করলাম, নর্মাল নিলাম, নর্মাল ছাড়লাম, এরপর জোর করে যতটা করতে পারছি একদম যতটা সম্ভব, সেটা হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। যে ভলিউমের এয়ারটা আমি ম্যাক্সিমাম এক্সপায়ার করতে পারলাম আফটার এ নর্মাল এক্সপিরেশন। তাহলে এটা কি, এটা হচ্ছে দ্য ভলিউম অফ এয়ার, দ্য ভলিউম অফ এয়ার which can be maximum expired after a নর্মাল এক্সপিরেশন। অর্থাৎ নর্মাল এক্সপিরেশনের পর যতটা আমরা এক্সপিরেশন করতে পারি, যতটা ভলিউমের এয়ার। এর পরিমাণ কত? এর পরিমাণ 1000 থেকে 1100 ml। ঠিক আছে, তাহলে প্রথম তিনটে কি পড়ালাম? একটা হচ্ছে টাইডাল ভলিউম, তারপর ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম এবং তারপর এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এরপর আমি একটা ভলিউম পড়াবো লাস্ট, সেটা হচ্ছে তোমার রেসিডুয়াল ভলিউম। রেসিডুয়াল ভলিউম, রেসিডুয়াল ভলিউম এমন একটা ভলিউম যেটা লাংসের মধ্যে সব সময় থাকে। তুমি চাইলেও এই ভলিউমের এয়ারটাকে কখনো লাংস থেকে বের করতে পারবে না, সে তুমি যতই এক্সপিরেশন করো না কেন। এই যে সর্বোচ্চ এক্সপিরেশন যখন করছো, নেওয়ার পর যখন তুমি সর্বোচ্চ এক্সপিরেশন করছো, যতটা ছাড়া সম্ভব ছেড়ে দিলে, কিন্তু এখনো পর্যন্ত তোমার লাংসে একটা ভলিউমের এয়ার থেকেই যায়, যেটা কোনোদিনও বেরোবে না যতদিন তোমার প্রাণ রয়েছে। এই লাংসের মধ্যে এয়ারটা সবসময় থাকে, যেটা হচ্ছে রেসিডুয়াল ভলিউম। তো রেসিডুয়াল ভলিউম কি? এমন একটা ভলিউমের এয়ার, দ্য ভলিউম অফ এয়ার, দ্য ভলিউম অফ এয়ার which always remains in the lungs, যেটা সর্বদা লাংসের মধ্যে থাকে, ইভেন আফটার এ ম্যাক্সিমাম এক্সপিরেশন। অর্থাৎ ম্যাক্সিমাম এক্সপিরেশনের পরেও যতটা পরিমাণ ভলিউমের এয়ার তোমার লাংসের থেকেই যাচ্ছে অলওয়েজ, সেটা হচ্ছে রেসিডুয়াল ভলিউম। এবং এর পরিমাণ কত? এর পরিমাণ হচ্ছে মোটামুটি 1100 থেকে 1200 ml। এটা হচ্ছে এর পরিমাণ 1100 থেকে 1200 ml। বুঝেছো? এবার দেখো, এবার এই চিত্রটা দিয়ে আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। একটা ভলিউমের এয়ার যেটা সব সময় কোনোদিনও তুমি চাইলেও বের করতে পারবে না, যে ভলিউমের এয়ারটা তোমার লাংসের মধ্যে সব সময় থাকবে, সেই ভলিউমের এয়ারটাকে আমরা বলে থাকি রেসিডুয়াল ভলিউম। এটা তুমি যতই জোরে এক্সপিরেশন করো না কেন কোনোদিনও বেরোবে না, সেটা হচ্ছে রেসিডুয়াল ভলিউম। আমি আরভি বলে লিখলাম, ঠিক আছে? এর পরিমাণ 1100 থেকে 1200 ml, যেটা লিখিয়েছি এখানে 1100 থেকে 1200 ml, এটা হচ্ছে আরভি।
এবার এই যে এরপরে কি হয়, এই ছবিটা দিয়ে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। এরপর ধরে নাও এই জায়গাটায় একটা এয়ার রয়েছে, যে এয়ারটা সর্বদা তুমি কি করো, এটা হচ্ছে ধরে নাও এটা হচ্ছে টাইডাল ভলিউম, এই টিভি বলে লিখলাম টাইডাল ভলিউম। এই টাইডাল ভলিউমটার মধ্যে তুমি সবসময় তোমার ইন্সপিরেশন এক্সপিরেশন করে থাকো, মানে নর্মাল টাইমে যখন তুমি নর্মাল এরকম আছো তখন তুমি ইন্সপিরেশন এক্সপিরেশন করছো টাইডাল ভলিউমের মধ্যে, অর্থাৎ 500 ml নিচ্ছ এবং 500 ml কার্বন ডাই অক্সাইড ছাড়ছো। এই জিনিসটা, এইটা হচ্ছে টাইডাল ভলিউম। এটা তোমার লাংসের মধ্যে এই ছবিটা দেখাচ্ছে যে এই ভলিউমটুকু হচ্ছে টাইডাল ভলিউম। এরপর টাইডাল ভলিউম নেওয়ার পর তুমি সর্বোচ্চ যতটা নিতে পারবে অক্সিজেন, সেইটা হচ্ছে এতটা পর্যন্ত ধরে নাও। এটার নাম কত, এটা হচ্ছে এতটা পরিমাণের, মানে নর্মাল তুমি টাইডাল ভলিউম তুমি নিচ্ছ, মানে ইন্সপিরেশন করছো। টাইডাল ভলিউম নেওয়ার পরে তুমি এর উপর যতটা উঠতে পারবে, উপরে উঠবে মানে কি তুমি নিচ্ছ, উপরে ওঠা মানে বুঝবে ইন্সপিরেশন। এবার এটা কেমন, এটা হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। কেন, কারণ টাইডাল ভলিউম মানে তুমি নর্মাল সময় নিচ্ছ এবং ছাড়ছো, এই জিনিসটা। এরপর ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম মানে তুমি নর্মাল নেওয়ার পরও যতটা অক্সিজেন এক্সট্রা নিতে পারছো, ম্যাক্সিমাম যতটা নিতে পারছো তার ভলিউমটা, মানে কি তোমার এবার টাইডাল ভলিউম থেকে উপরের দিকে উঠতে হবে যতটা নিলে। এরপর তুমি টাইডাল ভলিউম যখন ছাড়ছো, ধরে নাও এই টাইডাল ভলিউমটা নিলে, এই হচ্ছে নিলে নেওয়ার নর্মাল টাইডাল ভলিউম নেওয়ার পরও যতটা উঠতে পারো সেটা হচ্ছে আইআরভি। এরপর নর্মাল টাইডাল ভলিউমটা তুমি ছাড়লে মানে তুমি এক্সপিরেশন করলে। এই এক্সপিরেশন করার পর, নর্মাল এক্সপিরেশন করার পর যতটা পরিমাণ সর্বোচ্চ তুমি ছেড়ে দিতে পারবে কার্বন ডাই অক্সাইড, সেটা হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম বা ইআরভি। এই ভলিউমটা হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তাহলে নর্মাল সময় তুমি যে শ্বাস নিচ্ছ শ্বাস ছাড়ছো সেটা হচ্ছে এই টাইডাল ভলিউম, এইটা হচ্ছে ইন্সপিরেশন, এটা হচ্ছে এক্সপিরেশন, এবং এটাও 500 ml, এটাও 500 ml। এরপর যদি তুমি এক্সট্রা নিতে চাও তাহলে তোমাকে ইন্সপিরেশন মানে বলেছি উপর দিকে উঠতে হবে, ইন্সপিরেশন করছো মানে তুমি নর্মাল নেওয়ার পরও যতটা এক্সট্রা নিতে পারছো যে ভলিউমটা, সেটাকে কি বলেছি আইআরভি বা ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এরপর তুমি নর্মাল ছাড়লে, নর্মাল শ্বাস ছাড়লে যখন, মানে 500 ml কার্বন ডাই অক্সাইড ছাড়লে, তারপর যতটা ম্যাক্সিমাম কার্বন ডাই অক্সাইড ছাড়তে পারো সেটা কি এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। ইন্সপিরেশন মানে তুমি উপরের দিকে উঠে যাবে, এক্সপিরেশন মানে নিচের দিকে নেমে আসবে। এবং যেটা কখনো ছাড়তে পারবে না, এই লাংস থেকে এই ভলিউমের এয়ারটা জীবনেও বেরোবে না যতদিন তুমি বেঁচে আছো, এই ভলিউমের এয়ারটা হচ্ছে রেসিডুয়াল ভলিউম। তো এটার গায়ে কোনো হাতি দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এই হচ্ছে টোটাল রেসপিরেটরি ভলিউম সম্পর্কে বললাম। এরপর বলবো রেসপিরেটরি ক্যাপাসিটি সম্পর্কে। এইটা একটু স্ক্রিনশট নেওয়ার থাকলে নিয়ে নাও, এরপর আমি ক্যাপাসিটিগুলো সম্পর্কে তোমাদেরকে পড়াবো। তো চলো এটা একটু মুছে নিই। প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আইসি মানে ইন্সপিরেটরি ক্যাপাসিটি। সেটা কি দেখে নি, আইসি বা ইন্সপিরেটরি ক্যাপাসিটি। ইন্সপিরেটরি ক্যাপাসিটি মানে নামটা দিয়ে মনে রাখবে তোমার ইন্সপিরেশন করার ক্যাপাসিটি কতটা রয়েছে। তোমার ইন্সপিরেশন করার যতটা ক্যাপাসিটি সেটাই হচ্ছে তোমার ইন্সপিরেটরি ক্যাপাসিটি। এবার দেখো তোমার ইন্সপিরেশন করার ক্যাপাসিটি কতটা। তুমি এই টাইডাল ভলিউম নিতে পারো, এই টাইডাল ভলিউমটা তুমি নিতে পারো, তাই তো টাইডাল ভলিউম তুমি নিতে পারো, এখানে একটা ইন্সপিরেশন প্লাস হচ্ছে এতটা ভলিউম ইন্সপিরেশন করতে পারো। তাহলে এতটা পরিমাণ এয়ার নিতে পারো প্লাস এতটা পরিমাণ ম্যাক্সিমাম, এর থেকে বেশি নিতে পারো না, তো এর থেকে বেশি ইন্সপিরেশন করতে পারো না, তাহলে ম্যাক্সিমাম ইন্সপিরেশন করতে পারো এতটা, তারপর হচ্ছে এতটা। তাহলে এই ভলিউমটা প্লাস এই ভলিউমটা, অর্থাৎ টাইডাল ভলিউম প্লাস হচ্ছে আইআরভি। টাইডাল ভলিউম কিন্তু ইন্সপিরেশনটাকেও বলে এক্সপিরেশনটাকেও বলে আলাদা আলাদা ভাবে, এরকম নয় যে ইন্সপিরেশন এক্সপিরেশন টোটালটা মিলে টাইডাল ভলিউম, এরকম না। ইন্সপিরেশনটাকেও টাইডাল ভলিউম বলে, এক্সপিরেশনটাকেও টাইডাল ভলিউম বলে। অর্থাৎ তুমি এই যে ইন্সপিরেশন করলে, নর্মাল অক্সিজেন নিলে, এরপর সর্বোচ্চ যতটা নিলে, এই টোটালটা তোমার ইন্সপিরেশন করার ক্যাপাসিটি, তোমার ইন্সপিরেশন করার ক্ষমতা, এটাই হচ্ছে ইন্সপিরেটরি ক্যাপাসিটি। ইন্সপিরেটরি ক্যাপাসিটি বা আইসি ইকুয়ালস টু বলা হয় টাইডাল ভলিউম প্লাস আইআরভি, মানে নর্মাল ইন্সপিরেশন প্লাস আইআরভি। এরপর চলে আসবো এক্সপিরেটরি ক্যাপাসিটি, এরপর চলে আসবো এক্সপিরেটরি ক্যাপাসিটি। এক্সপিরেটরি ক্যাপাসিটিটা কি, এটা কি ইসি দিয়ে লিখি। এক্সপিরেটরি ক্যাপাসিটি নাম শুনে বোঝো,
এক্সপিরেশন করার তোমার যত ক্যাপাসিটি রয়েছে সেটাই তোমার এক্সপিরেটরি ক্যাপাসিটি। তোমার এক্সপিরেশন করার ক্যাপাসিটি কতটা? এক্সপিরেশন করার ক্যাপাসিটি, তুমি টাইডাল ভলিউমটাকে এক্সপায়ার করতে পারো, টাইডাল ভলিউমটাকে ছাড়তে পারো, মানে নর্মাল 500 ml নিলে নর্মাল 500 ml ছাড়লে, ঠিক আছে, এটা নর্মাল ব্রিদিং এর সময়। এরপর সর্বোচ্চ যতটা ছাড়তে পারছো কার্বন ডাই অক্সাইড, এই যে নর্মাল ছাড়লে এই টোটালটা, তাহলে এই টোটালটাই তোমার এক্সপিরেশন করার ক্যাপাসিটি। তাহলে টোটাল এক্সপিরেশন করার যে ক্যাপাসিটি সেটা হচ্ছে এক্সপিরেটরি ক্যাপাসিটি, সেটা হচ্ছে তোমার কত না টিভি প্লাস হচ্ছে ইআরভি, ইন্সপিরেটরি রিজার্ভ, ইআরভি ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তাহলে এক্সপিরেটরি ক্যাপাসিটি মানে টিভি প্লাস ইআরভি এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম প্লাস টাইডাল ভলিউম মানে কি নর্মাল এক্সপিরেশনটা, ঠিক আছে, এইটা 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 প্লাস এইটা টোটালটা হচ্ছে তোমার এক্সপিরেশন করার ক্ষমতা। আর আরেকটা জিনিস এখান থেকে পড়বো যেটা হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি কি? এই ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি না, এইটা হচ্ছে এমন একটা ক্যাপাসিটি যেই ক্যাপাসিটিটা আমরা নর্মাল সময় ইউজ করি না, ঠিক আছে। তো আমরা নর্মাল সময় কি এই জিনিসটাকে ব্যবহার করি, মানে নর্মাল আমরা যখন ব্রিদিং করছি তখন কি আমরা এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম আর এই রেসিডুয়াল ভলিউম এই দুটোকে ইউজ করি? মানে যখন আমরা কোনো নর্মাল সময়ে কাজকর্ম করছি তখন কি আমরা এরকম জোর করে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই? এরকম তো করি না, এরকম নর্মালি ব্রিদিং করি, এবং এটাকে তো কোনোদিনও বার করা যায় না। এই ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি বা এফআরসি বলতে এই দুটোর প্লাসকেই বোঝায়, ইআরভি এবং আরভি, এই দুটোকেই একসাথে বলা হয় হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। আরেকটা আছে তোমার হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটির পর আরেকটা আছে যেটা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। ভাইটাল ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি বলতে কি বোঝায়? ভাইটাল ক্যাপাসিটি মানে যে ভলিউমটার মধ্যে আমাদের মানে যে ভলিউমটা আমরা সবসময় ইউজ করতে পারি, মানে আমরা চাইলে যে ভলিউমটা ইউজ করতে পারবো লাংসের, মানে কোন ভলিউমটার মধ্যে আমাদের এয়ারের আদান প্রদান চলে, এই ভলিউমটার মধ্যে। এইটা তো ইউজ হয় না, এটা তো কখনো ইউজ হয় না, তাহলে এটাকে নেবো না। ভাইটাল ক্যাপাসিটি মানে যে ভলিউমটার মধ্যে, যে ক্যাপাসিটিটার মধ্যে আমাদের এয়ারের আদান প্রদান বা এক্সচেঞ্জটা চলতে পারে। আমরা তো নর্মাল ইন্সপিরেশন এক্সপিরেশন করতে পারি, সর্বোচ্চ ইন্সপিরেশন করতে পারি, সর্বোচ্চ এক্সপিরেশন করতে পারি, কিন্তু এইটা করার ক্ষমতা, এইটাকে হাত দেওয়ার ক্ষমতা আমাদের কারণ নেই, এ জীবনেও বেরোবে না লাংস থেকে। তো ভাইটাল ক্যাপাসিটি মানে এই তিনটের যোগ, আইআরভি, ইআরভি প্লাস হচ্ছে টিভি, এটাকেই বলা হয় হচ্ছে ভিসি বা ভাইটাল ক্যাপাসিটি, ঠিক আছে। এরপর হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি, টোটাল লাং ক্যাপাসিটি এই জিনিসটা, এটাই হচ্ছে লাস্ট। তো কত সহজ জিনিসগুলো, বুঝতে পারলে খুবই সহজ, ধীরে ধীরে বুঝবে, মাথা ঠান্ডা রেখে, আশা করছি খুব ভালো বুঝতে পারবে। এবং একবার বুঝে গেলে এই ছবিটা যখন তুমি দেখবে চোখের সামনে, তখন তোমার একটাও ক্যাপাসিটি ভলিউম রিলেটেড যা প্রশ্ন আসবে একটাও ভুল হবে না, এই ছবিটা মনে করবে এবং উত্তর লিখবে। টোটাল লাং ক্যাপাসিটি মানে লাংয়ের টোটাল ক্যাপাসিটি, তো লাংয়ের টোটাল ক্যাপাসিটির মধ্যে তো প্রত্যেকটাই পড়ে, আইআরভিও পড়ে, টিভিও পড়ে, ইআরভিও পড়ে এবং আরভিও পড়ে। তো টোটাল লাংয়ের ক্যাপাসিটি কত? এই টোটাল চারটেরই যোগ, আইআরভি, ইআরভি, টিভি এবং কি লিখলাম, আইআরভি, ইআরভি, টিভি হচ্ছে আরভি বা রেসিডুয়াল ভলিউম। রেসিডুয়াল ভলিউম তো লাংসের মধ্যেই থাকে। তো টোটাল লাং ক্যাপাসিটি, টোটাল লাং ক্যাপাসিটি টিএলসি লেখার সময় তো আমাকে আরভিকে নিতেই হবে, বাকিগুলোতে আমরা আরভি নিতে পারবো না, কিন্তু এই টোটাল লাং ক্যাপাসিটি লেখার সময় আমাকে এইটা নিতে হবে। এবার মনে রাখবে, আমি তোমাদেরকে আগের দিনে একটা কথা বলেছিলাম যে স্পাইরোমিটার, এটা হচ্ছে এমন একটা যন্ত্র যেটার দ্বারা আমরা এই যে আমরা যে ইন্সপিরেশন এক্সপিরেশন করছি, যে ভলিউমের এয়ার নিচ্ছি বা যে ভলিউমের এয়ার আমরা ছাড়ছি, সেই ভলিউমগুলোকে আমরা মেজার করতে পারি, এরকম একটা যন্ত্র হচ্ছে স্পাইরোমিটার। কিন্তু মনে রাখবে, স্পাইরোমিটার আমি হয়তো বলেছিলাম যে স্পাইরোমিটার দ্বারা কোনটা মেজার করা যায় না, স্পাইরোমিটার দ্বারা কোনোদিনও মেজার করা যায় না এই রেসিডুয়াল ভলিউমকে, রেসিডুয়াল ভলিউমকে কখনো মেজার করা যায় না, রেসিডুয়াল ভলিউমকে কখনো মেজার করা যায় না স্পাইরোমিটার দিয়ে।
এবং যেহেতু স্পাইরোমিটার দিয়ে রেসিডুয়াল ভলিউমকে মেজার করা যায় না, এবার ভালো করে দেখো, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি আর এই ভাইটাল টোটাল লাং ক্যাপাসিটি, এই দুটোর দিকে তাকাও। এই দুটোর মধ্যে আরভি কিন্তু ইনক্লুড, এর মধ্যেও আরভি ইনক্লুড, এর মধ্যেও আরভি ইনক্লুড। তো আরভিটাকে আমি ক্যালকুলেশন করতে পারি না স্পাইরোমিটার দ্বারা। তার মানে এটাই বোঝায় যে স্পাইরোমিটার দ্বারা আমরা এই ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি এবং এই টোটাল লাং ক্যাপাসিটি, এই দুটোর মধ্যে কোনোটাকেই আমরা কি করতে পারবো না, আমরা ক্যালকুলেট করতে পারবো না স্পাইরোমিটার দ্বারা। বাকি প্রত্যেকটাকে আমরা স্পাইরোমিটার দ্বারা মেজার করতে পারবো, কিন্তু যেহেতু রেসিডুয়াল ভলিউম স্পাইরোমিটার দ্বারা মেজার করা যায় না এবং এদের দুজনের মধ্যে রেসিডুয়াল ভলিউম ঢুকে রয়েছে, তো রেসিডুয়াল ভলিউম যদি আমরা না পাই তাহলে আমরা এই এফআরসিও বের করতে পারবো না, টোটাল লাং ক্যাপাসিটিও বের করতে পারবো না। তার মানে আমরা স্পাইরোমিটার দিয়ে এফআরসি এবং টিএলসি কে ক্যালকুলেট করতে পারবো না। এই পর্যন্ত অবশ্যই বোঝা গেছে, আশা করি কোনো প্রকার সমস্যা হওয়ার কথা নয়। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এক্সচেঞ্জ অফ গ্যাসেস, অর্থাৎ গ্যাসের কিভাবে এক্সচেঞ্জ হচ্ছে সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। কি পড়বো? এক্সচেঞ্জ অফ গ্যাসেস, গ্যাসের কিভাবে এক্সচেঞ্জ হচ্ছে, অর্থাৎ আমাদের যে নাক থেকে যখন অক্সিজেন ঢুকছে, সেটা ঢুকছে গিয়ে ফুসফুসের অ্যালভিওলাইতে যাচ্ছে, অ্যালভিওলাই থেকে টিস্যুতে পৌঁছচ্ছে এবং টিস্যু থেকে কার্বন ডাই অক্সাইড আসছে লাংসে, লাংস থেকে আবার এই যে বাইরে বেরিয়ে আসছে নাক থেকে। তো এই যে পুরো প্রসেসটায় এক্সচেঞ্জ কোথায় ঘটে আমরা জানি, অ্যালভিওলাই এবং টিস্যু, এই দুয়ের মধ্যে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের এক্সচেঞ্জ হয়। আমরা পড়েছিলাম যে রেসপিরেটরি যে ব্রঙ্কিওল, সেখান থেকে এক্সচেঞ্জ শুরু হয় অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের। তো এই এক্সচেঞ্জ, অক্সিজেনটা টিস্যুর কাছে যায় এবং কার্বন ডাই অক্সাইডটা লাংসে আসে, এই যে এক্সচেঞ্জটা কিভাবে হয় আমরা বুঝবো। তো প্রথমে আমি লাংসের যে অ্যালভিওলাই সেটাকে এঁকে নিচ্ছি। এই হচ্ছে লাংসের অ্যালভিওলাই, ঠিক আছে? লাংসের অ্যালভিওলাই, এখানে এই চ্যাপ্টারে শুধু যেটুকু বলছি সেটুকুই জেনে রাখো যে এইটা হচ্ছে একটা ব্লাড ভেসেল, এইটা হচ্ছে একটা ব্লাড ভেসেল, এটাকে আমি ব্লু কালি দিয়ে আঁকবো। এইটা হচ্ছে একটা ব্লাড ভেসেল, বোঝা গেল? এই দুটো হচ্ছে ব্লাড ভেসেল। মনে রাখবে এখান থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যায়, এখান থেকে অক্সিজেন যুক্ত রক্ত যায়, বোঝা গেল? এবং এই যে ব্লাড ভেসেল, এই ব্লাড ভেসেল দুটোর মাঝখানে যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যাপিলারি। এইভাবে একটা অংশ থাকে যেটাকে বলা হয় ক্যাপিলারি, ঠিক আছে? অ্যালভিওলারিকে একটু ছোট করে দিই জায়গাটা, তাহলে পাওয়া যাবে মাঝখানে। দেখো, এই হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে অ্যালভিওলাই, ঠিক আছে? যেটা ফুসফুসের একদম বলা যায় ইউনিট, অ্যালভিওলাইতে আসছে কে, অক্সিজেন আসছে, ঠিক আছে? এবং কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন বাইরে থেকে ঢুকছে এবং কার্বন ডাই অক্সাইড ভিতর থেকে বাইরে যাচ্ছে। তো এই যে অক্সিজেন আসছে, অক্সিজেন এসে এখানে কি করবে, এখানে মনে রাখবে এই জায়গাটাতে একটা টিস্যুর লেয়ার থাকে, এই ক্যাপিলারির গায়েতে একটা টিস্যুর লেয়ার থাকে। এখানে অক্সিজেন এসে এক্সচেঞ্জ হবে, এই এক্সচেঞ্জের জন্য তিনটে লেয়ার থাকে। তাহলে এই যে এক্সচেঞ্জ হচ্ছে, যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ, এখানে কটা লেয়ার হেল্প করে? তিনটে লেয়ার কিন্তু এখানে হেল্প করে, 3 লেয়ার কিন্তু হেল্প করে। কি কি সেই তিনটে লেয়ার? প্রথম লেয়ার, দ্বিতীয় লেয়ার, তৃতীয় লেয়ার। প্রথম যে লেয়ারটা সেটা হচ্ছে এই লেয়ারটা হচ্ছে 1 নাম্বার লেয়ার, যেটা হচ্ছে তোমার অ্যালভিওলার এপিথেলিয়াম লেয়ার, এটা হচ্ছে অ্যালভিওলার এপিথেলিয়াম লেয়ার। এই যে লেয়ারটা যেটা ক্যাপিলারির গায়ে রয়েছে, এটা হচ্ছে ক্যাপিলারির গায়ে থাকা লেয়ার, একটা টিস্যুর লেয়ার। এই লেয়ারটাকে বলা হয় ক্যাপিলারি এন্ডোথেলিয়াল লেয়ার। তিনটে লেয়ার থাকে, একটা হচ্ছে অ্যালভিওলার এপিথেলিয়াল লেয়ার, একটা হচ্ছে ক্যাপিলারি এন্ডোথেলিয়াল লেয়ার, আর একটা হচ্ছে থাকে বেসমেন্ট সাবস্টেন্স।
যেটা এই জায়গাটাতে থাকে। এই জায়গাটাতে, এই দুটোর মাঝখানে এরকম একটা জায়গা, ফাঁকা জায়গা, যেই জায়গাটাতে, এই ফাঁকা জায়গাটাকে বলা হয় হচ্ছে, এইটুকুই মনে রাখো যে এই ফাঁকা যে জায়গাটা, এই ফাঁকা জায়গাটাকে বলা হয় বেসমেন্ট সাবস্টেন্স। ঠিক আছে, বেসমেন্ট সাবস্টেন্স। এই হচ্ছে তিনটে অংশ, তিনটে লেয়ার, যেই তিনটে লেয়ারের মধ্যে দিয়ে গ্যাসিয়াস এক্সচেঞ্জ বা কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের এক্সচেঞ্জটা হয়। এবার এই যে বেসমেন্ট সাবস্টেন্সের দুটো অংশ, বেসমেন্ট সাবস্টেন্সের দুটো মেমব্রেন, এই বেসমেন্ট সাবস্টেন্স যে অংশটা, এই অংশটা দুটো লেয়ার নিয়ে বা দুটো মেমব্রেন নিয়ে তৈরি। একটা বেসমেন্ট সাবস্টেন্স মানে কি, এমন একটা পদার্থ যেটা কারোর একটা বেস। তো এই বেসমেন্ট সাবস্টেন্সের মধ্যে দুটো লেয়ার আমরা দেখতে পাই। কি কি সেই দুটো লেয়ার? একটা হচ্ছে তোমার বেসমেন্ট অফ তোমার এই যে এইএল বা যেটাকে অ্যালভিওলার এপিথেলিয়াম লেয়ার বলা হয়, সেটা একটা বেসমেন্ট মেমব্রেন হচ্ছে এইএল বা আমি শর্টে লিখেছি অ্যালভিওলার এপিথেলিয়াম লেয়ারের জন্য থাকে। আর একটা বেসমেন্ট মেমব্রেন কিসের না, সিইএল বা ক্যাপিলারি এন্ডোথেলিয়াল লেয়ারের বেসমেন্ট মেমব্রেন। তাহলে বেসমেন্ট সাবস্টেন্স আর দুটো লেয়ার নিয়ে গঠিত, একটা বেসমেন্ট মানে দুটো বেসমেন্ট মেমব্রেন বা দুটো লেয়ার নিয়ে গঠিত। একটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন অফ এইএল বা অ্যালভিওলার এপিথেলিয়াম লেয়ারের একটা বেসমেন্ট মেমব্রেন, আর একটা ক্যাপিলারি এন্ডোথেলিয়াল লেয়ারের বেসমেন্ট মেমব্রেন। অর্থাৎ এই ক্যাপিলারি এন্ডোথেলিয়াল লেয়ারের একটা বেস থাকে আর মানে অ্যালভিওলার এপিথেলিয়াল লেয়ারের একটা বেস থাকে। এই দুটো বেসমেন্ট মেমব্রেন মিলে তৈরি করে বেসমেন্ট সাবস্টেন্স। তো এই তিনটে পার্ট, তিনটে লেয়ার, যে তিনটে লেয়ার গ্যাসিয়াস এক্সচেঞ্জে হেল্প করে। এটা হচ্ছে এই কটা জিনিস। এবং এই লেয়ারগুলোর মধ্যে দিয়ে অক্সিজেন যায় টিস্যুর কাছে এবং কার্বন ডাই অক্সাইড অ্যালভিওলাইতে আসে। এই তিনটে লেয়ারের মাধ্যমে। দেখে না, কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই বলবে। এবং এই যে তিনটে লেয়ার, এই তিনটে লেয়ারকে একত্রে বলা হয়, একটা নাম দেওয়া হয়, এই যে অ্যালভিওলার এপিথেলিয়াল লেয়ার, ক্যাপিলারি এন্ডোথেলিয়াল লেয়ার এবং বেসমেন্ট সাবস্টেন্স, এই তিনটেকে একটা বিশেষ নাম দেওয়া হয়, যেটা বলা হয় হচ্ছে ডিফিউশন মেমব্রেন। কারণ এই তিনটের মধ্যে দিয়ে গ্যাসের ডিফিউশন হয় বা গ্যাসের যে ব্যাপন হচ্ছে, এই কারণে এদেরকে বলা হয় ডিফিউশন মেমব্রেন। এই তিনটেকে একসাথে ডিফিউশন মেমব্রেন বলা হয়। এবং এই ডিফিউশন মেমব্রেনের যে থিকনেসটা মনে রাখবে, এখান থেকে কোশ্চেন আসতে পারে পরীক্ষায়। ডিফিউশন মেমব্রেনের যে থিকনেসটা, সেটা কি, সেটা হচ্ছে লেস দেন 1 মিলিমিটার, অর্থাৎ 1 মিলিমিটারের থেকেও কম। এই যে ডিফিউশন মেমব্রেন, অর্থাৎ এই যে তিনটে লেয়ার, একটা ক্যাপিলারি এন্ডোথেলিয়াল লেয়ার, একটা অ্যালভিওলার এপিথেলিয়াল লেয়ার, একটা বেসমেন্ট সাবস্টেন্স, যার মধ্যে আবার এই দুটো পার্ট রয়েছে। এই টোটাল এই যে এক্সচেঞ্জ যে পার্টটা বা এই যে ডিফিউশন মেমব্রেনের যে লেয়ারটা এখানে সৃষ্টি হয়ে রয়েছে, তিনটে লেয়ারের সমন্বয়ে গঠিত ডিফিউশন মেমব্রেন, এর যে থিকনেস সেটা 1 মিলিমিটারের থেকেও কম। মানে ভাবো কতটা পাতলা, 1 মিলিমিটারের থেকেও থিকনেস কম। ঠিক আছে, এবার বিভিন্ন এই যে আমাদের অক্সিজেন আমাদের দেহে ঢুকছে, টিস্যু পর্যন্ত পৌঁছচ্ছে, এবং কার্বন ডাই অক্সাইড আমাদের টিস্যু থেকে অ্যালভিওলাইতে আসছে এবং অবশেষে আমাদের দেহ থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের আমাদের মানে অ্যাটমসফিয়ার এবং আমাদের দেহের মধ্যে বিভিন্ন যে অংশ দিয়ে ওরা পরিবাহিত হচ্ছে, প্রত্যেকটা অংশ ওদের প্রেশার, পার্শিয়াল প্রেশার কেমন থাকে সেটা এবার আমরা দেখব। তো দেখে নাও আমাদের দেহের কোন কোন জায়গাতে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের পার্শিয়াল প্রেশার কেমন কেমন থাকে। তো প্রথমেই যে জায়গাটা, সেটা হচ্ছে কি জায়গাগুলোর নাম আমি লিখে নিই। একটা হচ্ছে অ্যাটমসফিয়ার, তারপর হচ্ছে তোমার অ্যালভিওলাই, যে জায়গাগুলো থেকে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড চলাফেরা করে সেই জায়গাগুলো অ্যালভিওলাই। আর একটা যেটা জায়গা অ্যালভিওলাই এর পর যেটা আসে সেটা হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড, এবং অক্সিজেনেটেড ব্লাডের পাশাপাশি ওখানে ডিঅক্সিজেনেটেড ব্লাডও থাকে। আমি দেখিয়েছিলাম, যেখান থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত
পরিবাহিত হয়। এরপর যেটা আসে ফাইনালি সেটা হচ্ছে টিস্যু। ঠিক আছে, তো এটা হচ্ছে অক্সিজেনের ঘর, রেড কালি দিয়ে দেখাই। এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের ঘর। এটা হচ্ছে অক্সিজেনের জন্য লিখবো, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের জন্য লিখবো। কি এগুলো লিখবো না পার্শিয়াল প্রেসার। এখানে আলো পড়ছে কি, দাঁড়াও, এই যে লিখবো কি, এটা হচ্ছে কিনা পার্শিয়াল প্রেসার অফ এই গ্যাসগুলোর, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের পার্শিয়াল প্রেসার কিসে না এমএমএইচজি, মিলিমিটার এইচজিতে এদের পার্শিয়াল প্রেসার কত কত সেটা আমরা লিখবো। অ্যাটমসফিয়ারে মনে রাখবে, অ্যাটমসফিয়ারে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার 159, কার্বন ডাই অক্সাইডের পার্শিয়াল প্রেসার 0.3 অ্যাটমসফিয়ারে। অ্যালভিওলাইতে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার হচ্ছে 104। অক্সিজেনেটেড ব্লাডে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার হচ্ছে 45। ডিঅক্সিজেনেটেড ব্লাডে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার 40, টিস্যুতে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার 40। কার্বন ডাই অক্সাইডে অ্যাটমসফিয়ারে প্রেসার 0.3, অ্যালভিওলাইতে কার্বন ডাই অক্সাইডের যে প্রেসার দেখা যায় সেটা হচ্ছে 45। অক্সিজেনেটেড ব্লাড যেটা দেখা যায় 40, মানে 45 না, এটা হবে 40। অক্সিজেনেটেড ব্লাডে প্রেসার দেখা যায় হচ্ছে 40, ডিঅক্সিজেনেটেড ব্লাডে কার্বন ডাই অক্সাইডের পার্শিয়াল প্রেসার 45 এবং টিস্যুতে কার্বন ডাই অক্সাইডের যে পার্শিয়াল প্রেসার সেটা হচ্ছে 45। তো এই যে চার্টটা এটা সবাই ভালো করে খাতায় লিখে নেবে এবং এই যে ডেটাগুলো এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, পড়ে পড়ে মনে রাখতে হবে, মানে এগুলো তোমাদের মেমোরিতে একদম বসিয়ে নিতে হবে, এখানে বোঝানোর কিছু নেই। এই প্রেসারের তারতম্যের কারণে দেখতে পাচ্ছ প্রেসার বাইরে হচ্ছে বেশি এবং ভিতরে কম, এই কারণে হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যেহেতু গ্যাস ট্রান্সপোর্ট করে, এই কারণে অক্সিজেনও বাইরে থেকে বডির ভেতরে আসে। এবং কার্বন ডাই অক্সাইডের দেহের মধ্যে টিস্যুতে প্রেসার 45 এবং বাইরে কার্বন ডাই অক্সাইডের প্রেসার হচ্ছে 0.3। কার্বন ডাই অক্সাইডের ভেতরে আমাদের দেহের ভেতরে কার্বন ডাই অক্সাইডের প্রেসার বেশি এবং বাইরে কম, এই কারণে কার্বন ডাই অক্সাইড আমাদের দেহের ভেতর থেকে বাইরে যায়। এইটুকু এখানে এইটুকুই বোঝো, ভিতরে এই সমস্ত ডেটা ক্যালকুলেশন নিয়ে মাথা ঘামাবে না, এগুলো জাস্ট তোমরা মনে রাখবে, মনে রাখলেই হয়ে যাবে। অক্সিজেনের প্রেসার বাইরে বেশি তাই ভেতরে কম বলে অক্সিজেন বাইরে থেকে দেহের ভেতরে আসে। কার্বন ডাই অক্সাইডের প্রেসার দেহের ভেতরে বেশি বাইরে কম তাই বাইরে থেকে ভেতরে যায়, কারণ আমরা জানি গ্যাস সবসময় উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যায়। জানো যে ধূপকাঠি একটা ঘরের কোনায় জ্বালিয়ে রাখলে সেই ধূপকাঠির যে ধোঁয়া, যে গন্ধ সেটা সারা ঘরে ছড়িয়ে পড়ে, মানে কি বেশি যেখানে ঘনত্ব বা বেশি যেখানে চাপ সেখান থেকে সর্বদা গ্যাসের অণুগুলো কম চাপের দিকে চলে যায় বা কম ঘনত্বের দিকে চলে যায় ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। এবং যে মেমব্রেনের মাধ্যমে এই ব্যাপন বা ইংলিশে ডিফিউশন বলে, এই ডিফিউশন ঘটে থাকে সেই মেমব্রেনগুলোকেই বলা হয় ডিফিউশন মেমব্রেন, যেই তিনটের কথা আমরা আগের মানে এই একটু আগেই পড়লাম সেটাই। তো এই চার্টটা ভালো করে কিন্তু পড়বে।